ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর 3-র একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, ষোড়শ শতকে ইউরোপে মূল্যবিপ্লবের প্রেক্ষাপট ব্যাখ্যা করো অথবা মূল্যবিপ্লবের কারণগুলি আলোচনা করো। মূল্য বিপ্লব ষোড়শ ও সপ্তদশ শতাব্দীর অর্থনৈতিক ইতিহাস আলোচনার অন্যতম বিষয় হল মূল্য বিপ্লব। ষোড়শ শতাব্দীর ইউরোপের বিভিন্ন দেশে জিনিসপত্রের দাম হঠাৎ বিপুল হারে বৃদ্ধি পেয়ে যায়। তাই দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে ব্যাপক মুদ্রাস্ফীতি ঘটে এবং এই বিষয়টিকে প্রাইস রিভলিউশন বা মূল্যবিপ্লব বলা হয়। পঞ্চদশ থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যবর্তী সময়কালে পশ্চিম ইউরোপের দেশগুলিতে দ্রব্যমূল্য প্রায় 6 গুণ বৃদ্ধি পেয়েছিল, যা প্রায় 150 বৎসরকাল স্থায়ী ছিল। এই ঘটনাকে মূল্যবিপ্লব বলা যায় কেননা এর ফলে দীর্ঘদিনের স্থায়ী অর্থব্যবস্থা ভেঙে পড়েছিল। মূল্যবিপ্লবের কারণ ষোড়শ ও সপ্তদশ শতাব্দীর মূল্যবিপ্লব সৃষ্টির পেছনে কতগুলি কারণ নিঃসন্দেহে কাজ করেছিল। সেগুলি হলো: ঐতিহাসিক হেনরি এলিয়ট মূল্যবিপ্লব সৃষ্টির কারণ আলোচনা প্রসঙ্গে ব্ল্যাক ডেথ পরবর্তী ইউরোপের অর্থনৈতিক অগ্রগতির বিষয়গুলিকে দেখিয়েছেন। ভৌগোলিক আবিষ্কার, বাণিজ্যের প্রসার, নগরায়ন প্রভৃতি ঘটনাগুলি পশ্চিম ইউরোপে ব্যাপক পালাবদল এনেছিল, যার মধ্যে দিয়ে পুঁজিবাদের বিকাশ ঘটে। এই নগরায়ন নগদ অর্থাগম দ্রুত বৃদ্ধি করে। ডগলাস ফিশার দেখিয়েছেন যে এই নগরায়ন পশ্চিম ও মধ্য ইউরোপের চাহিদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছিল। ইউরোপ মহাদেশে বিপুল পরিমাণ সোনা-রূপার আগমন এবং তার সঙ্গে রূপার খনি থেকে প্রচুর পরিমাণে উত্তোলন মুদ্রাস্ফীতি ঘটায়। কলম্বাসের আমেরিকা আবিষ্কারের পর ইউরোপীয় দেশগুলি সেখানে মূল্যবান ধাতুর খনির বিপুল সঞ্চয়ের সন্ধান পায়। স্পেন প্রথম এই সমস্ত সোনা-রূপা নিজের দেশে নিয়ে যেতে শুরু করে। ফলে স্পেনের বাজারে, বিশেষত মেক্সিকো থেকে শুরু করে পেরু পর্যন্ত অঞ্চলে খাদ্যদ্রব্যের চাইতে এই সমস্ত ধাতুর মূল্য হ্রাস পায়। আর স্পেন থেকে এই সোনা রূপা ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়লে মুদ্রাস্ফীতি দেখা দেয়। ঐতিহাসিক টমাস ইভেন দেখিয়েছেন যে স্পেনের সরকারের এই সোনা-রূপার দাম নিয়ন্ত্রণে ব্যর্থতা ষোড়শ শতাব্দীর শেষার্ধে আর্থিক সংকট সৃষ্টি করেছিল। পিটার কুগলার মন্তব্য করেছেন যে পশ্চিম ইউরোপে দ্রব্যমূল্য প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছিল এবং বার্ষিক বৃদ্ধির হার ছিল 1 থেকে 1.5%। সুতরাং দেশের বাইরে থেকে আসা প্রচুর পরিমাণে সোনা-রূপো প্রভৃতি মূল্যবান খনিজ দ্রব্যের আগমন মূল্যবিপ্লবের কারণ হয়েছিল। অবশ্য ঐতিহাসিক কার্লো সিপোলা এই ভৌগোলিক আবিষ্কার ও সোনা-রূপোর প্রাচুর্যকে মূল্যবিপ্লবের কারণ হিসেবে মেনে নিতে অস্বীকার করেছেন। তিনি বলেন, এই সময়ে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি ঘটেছিল প্রায় 1.4%। সুতরাং এই দাম বৃদ্ধিকে মূল্যবিপ্লব বলা যায় না। জনসংখ্যা বৃদ্ধিকে মূল্যবিপ্লবের কারণ হিসেবে মনে করা হয়। ব্ল্যাক ডেথের কারণে জনসংখ্যার ব্যাপক হ্রাস পাওয়ার কারণে ইউরোপের বিভিন্ন দেশে দ্রব্যসামগ্রীর চাহিদা হ্রাস পেয়েছিল। এই অবস্থায় ষোড়শ শতাব্দী থেকে জনসংখ্যা বৃদ্ধির কারণে বাড়তি চাপ মুদ্রাস্ফীতি ঘটায়। ঐতিহাসিক জে হ্যামিল্টন আমেরিকান ট্রেজার অ্যান্ড প্রাইস রিভলিউশন ইন স্পেন নামক গ্রন্থে দেখিয়েছেন যে ব্ল্যাক ডেথ পরবর্তী সময়ে জনসংখ্যার হ্রাস বৃদ্ধি কীভাবে চাহিদা ও যোগানের পরিবর্তন ঘটায় মূল্যস্ফীতি সৃষ্টি করেছিল। ইংল্যান্ডের মূল্যবিপ্লবের ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি ছাড়াও সে দেশের সামাজিক ও রাজনৈতিক সমস্যাও যুক্ত ছিল। ইংল্যান্ডে মঠ ব্যবস্থার বিলোপের ফলে সাধারণ মানুষ গির্জার সাহায্য থেকে বঞ্চিত হয়। ফলে গরিব মানুষের সংখ্যা বাড়ে এবং মুদ্রাস্ফীতি প্রবল আকার নেয়। ঐতিহাসিক জি.আর. এলটন ইংল্যান্ডে মূল্যবৃদ্ধির কারণ হিসেবে ষোড়শ শতকের বিভিন্ন সময়কার দুর্ভিক্ষ, খাদ্যশস্যের দাম ক্রমাগত বৃদ্ধি প্রভৃতি বিষয়কে দায়ী করেছেন। ঐতিহাসিক জিন বডিন মনে করেন যে
এই সময় ইংল্যান্ডের টাকশাল থেকে প্রচুর পরিমাণ কাগজের নোট বাজারে ছাড়ার ফলে সে দেশে মুদ্রাস্ফীতি ঘটে। তাছাড়া সে যুগে বিভিন্ন যুদ্ধে রাজকোষের শূন্যতা প্রভৃতি ঘটনাগুলি থেকে দেখা যায় যে ১৬শ শতাব্দীর শেষ দিকে ইংল্যান্ডের মূল্যবৃদ্ধির হার ছিল প্রায় ৫.৫%। মূল্যবিপ্লবের কারণ প্রসঙ্গে বহু ঐতিহাসিক দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ হিসেবে বিভিন্ন কারণের কথা বলেছেন। যেমন ইংল্যান্ডের ক্ষেত্রে বাজারে পণ্য সামগ্রীর অভাবকে দায়ী করেছেন। ঐতিহাসিক জি.আর. এলটন ব্যবসা বাণিজ্যের প্রভাবকেও গুরুত্বপূর্ণ মনে করেন। ম্যালেস্ট্রয়েট ফ্রান্সের মূল্যবৃদ্ধির কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতা, কম শস্য উৎপাদন, দুর্ভিক্ষের পর শ্রমের পরিমাণ হ্রাস এবং বাইরের দেশ থেকে বুলিয়ানের আগমন ফ্রান্সের মুদ্রাস্ফীতি ঘটায়। তারা সমকালীন সরকারের নীতি, বাণিজ্যিক আধিপত্য প্রভৃতি বিষয়গুলির প্রতি দৃষ্টি নিবদ্ধ করেছেন। অর্থনীতির বিকাশ, বাণিজ্যের বিকাশ, বিশেষ করে সাগরপাড়ের বাণিজ্য কিছু মানুষের হাতে অর্থ হয়তো এনে দিয়েছিল, কিন্তু বর্ধিত সম্পদের তুলনায় যোগান বা পরিষেবা খুব বেশি বাড়েনি। ফলে চাহিদা ও যোগানের মধ্যেকার পার্থক্য মূল্যকে ঊর্ধ্বমুখী করে তুলেছিল। অনেক গবেষক মূল্যবৃদ্ধিকে রেনেসাঁস যুগের অর্থনীতির পরিবর্তনের ফল হিসেবে বিবেচনা করে থাকেন। এক্ষেত্রে বলা যায় ভৌগোলিক অভিযান, সাগর পাড়ের বাণিজ্যের সম্প্রসারণ, আন্তর্জাতিক বাণিজ্যের বিকাশ, শহরাঞ্চলের বৃদ্ধি ইত্যাদি ঘটনা ইউরোপের অর্থনীতিতে যে পরিবর্তন সূচনা হয়েছিল তা মূল্যবিপ্লবকে সূচিত করেছিল।